তুমি কি আমায় চেনো? তুমি কোথায় থাকো? তুমি কি রোজ স্কুলে যাও? তুমি সকালে কি করো? তুমি কি ইংরেজি পড়ো না? তুমি কি টিভি দেখো না? এই ধরনের হাজারো প্রশ্ন কিন্তু আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। বাট এই একই প্রশ্নগুলোকে যখন আমরা ইংরেজিতে করতে যাই, আমরা কনফিউজড হয়ে যাই। ওয়াই? The reason is very simple. It's because we don't know the proper tense and structure of that particular sentence. So today I am here, I'll teach you how to ask these questions in English. But before going to start the class, আমি তোমাদেরকে একটু আগের ক্লাসে নিয়ে যাব। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, সেখানে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার শিখিয়েছি এবং সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে কিছু বাক্যের ট্রান্সলেশন আমি করিয়েছিলাম। দেখো এখানে সেই বাক্যগুলোকে আমি লিখিয়েছি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে আমরা শিখেছি যে এখানে সবসময় আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা অতিরিক্ত এস বা ইয়েস যুক্ত করতে হয়। এক্সাম্পল স্বরূপ, ইউ রিড, দ্য বয় ড্রজ। দ্য বয় ড্রজ কেন হলো? তার কারণ দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? একইভাবে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদের কি করতে হতো? সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হতো। এক্ষেত্রেও সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট ইউজ করব এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা ডু নট ইউজ করব, তাই তো? তাহলে এই ছিল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের আগের দিনের ক্লাস। তো দেখো, প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমি লিখেছি সেটা হ্যাঁবাচক হোক বা নাবাচক হোক, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ভার্ব রয়েছে। যেমন এখানে রিড ভার্ব, এখানে ড্রজ ভার্ব, তাই তো? তো এটা বলার কারণ কি? কারণ আমরা জানি যে ইংরেজিতে যদি কোনো বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে আমরা তাদেরকে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তার মানে এখানে যত বাক্য আছে প্রত্যেকটা বাক্যকে আমি ইংরেজিতে কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা মূলত কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য ইউজ করি। এই ছিল আমাদের আগের দিনের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ইউজ করে কিভাবে আমরা কোয়েশ্চেন তৈরি করব। ওকে, তো সবার আগে আমরা দেখে নিই যে ইংরেজিতে যে বাক্যের মাধ্যমে আমরা কোয়েশ্চেন করি সেই বাক্যকে কোন বাক্য বলা হয়। দেখো, ইংরেজিতে যে বাক্যের মাধ্যমে আমরা কোয়েশ্চেন করে থাকি তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় এবং এই কোয়েশ্চেনটাও যখন আমরা করি সেটাকেও দুরকম ভাবে করি, যার একটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন আর একটাকে বলা হয় WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন বলতে আমরা কাকে বোঝাই? সেই কোয়েশ্চেনগুলো যার উত্তর আমরা ইয়েস অথবা নো বলে দিতে পারি। যেমন কেউ আমাকে প্রশ্ন করলো, ডু ইউ গো টু স্কুল এভরিডে? আমি তাকে ইয়েস অথবা নো বলতে পারি, সে কিন্তু উত্তর পেয়ে যাবে। আমাকে কেউ বললো, ডু ইউ প্লে ক্রিকেট? আমি তাকে ইয়েস বলতে পারি অথবা নো বলতে পারি। তার মানে সেই প্রশ্ন যার উত্তর আমরা ইয়েস অথবা নো বলে দিই সেগুলোকে ইংরেজিতে ইয়েস নো কোয়েশ্চেন বলে। আরেক ধরনের কোয়েশ্চেন হচ্ছে WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন বলতে সেই কোয়েশ্চেনগুলো যার শুরুতে WH ওয়ার্ড থাকে। WH ওয়ার্ড বলতে সেই ওয়ার্ডগুলো যার শুরুতে W আর H থাকে। এরকম অনেক WH ওয়ার্ড আছে, তার মধ্যে কিছু হলো হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ। ঠিক আছে, এই কোশ্চেনের উত্তরগুলো কখনো কিন্তু আমরা ইয়েস অথবা নো বলে দিতে পারবো না। যেমন ধরো কেউ আমাকে বললো, when do you play cricket? আমি তাকে ইয়েস বা নো বলতে পারবো না। আমাকে কেউ বললো, when do you wake up in the morning? আমি তাকে ইয়েস অথবা নো বলে দিতে পারবো না। তাহলে এই ছিল আমাদের প্রশ্নের দুটো ভাগ, একটা ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। এবার আমরা দেখব যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা কি। দেখো, বোর্ডে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো গঠনকে লিখেছি, তার কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকারের হয়ে থাকে, যার একটা ইয়েস নো কোয়েশ্চেন এবং অপরটি WH কোয়েশ্চেন। তো গঠনে কি লেখা আছে প্রত্যেকটা আমি বলে দিই। H.V অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস এস বলতে সাবজেক্ট প্লাস M.V বলতে মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব এবং জিজ্ঞাসা চিহ্ন। নিচে WH কোশ্চেনের গঠনটা কি লেখা আছে? শুরুতে WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট এন্ড অ্যাডভার্ব। একটা জিনিস খেয়াল করো, WH কোশ্চেনের যে গঠনটা সেক্ষেত্রে WH ওয়ার্ডের পরে আমি ইয়েস নো কোশ্চেনের যে গঠনটা সেটা টোটালটা একই লিখে দিয়েছি। এখান থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইয়েস নো কোশ্চেন হোক বা WH কোশ্চেন হোক, গঠনগত পার্থক্য শুধু এটাই যে WH কোশ্চেনের গঠনে শুধু WH ওয়ার্ডটাকে আমাকে শুরুতে বসিয়ে দিতে হবে, তারপর ইয়েস নো কোশ্চেনের যে গঠনটা সেটা হুবহু একই হবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, আমি এখানে শুধু হেল্পিং ভার্ব লিখেছি, কোনো নির্দিষ্ট হেল্পিং ভার্বকে কিন্তু আমি বসাইনি এবং মেন ভার্বের ক্ষেত্রেও আমি কিন্তু পার্টিকুলার কোনো ভার্বের ফর্মকে আমি লিখিনি। তার কারণ হচ্ছে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হয় সেটা কিন্তু একই।
অর্থাৎ কোন হেল্পিং ভার্বটা আমি সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসাবো এবং ভার্বের কোন ফর্মটাকে আমি দেবো সেই টেন্সের কোয়েশ্চেন তৈরি করতে, সেটা আমাকে কিন্তু সেই টেন্সটা আমি যখন শিখবো সেই টেন্সটা আমাদেরকে জানাবে। এই বিষয়টা আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাই। ধরো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি। একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমরা কোনো টেন্স শিখবো এবং টেন্সের প্রথম গঠনটা শিখবো, সেই গঠনটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখবো। ধরো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আমরা জানি যে শুরুতে সাবজেক্ট বসাতে হবে প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, ফুল স্টপ। এই হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। একটা জিনিস খেয়াল করবা যে যদি আমরা কোনো টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনকে শিখতে পারি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা নিজের থেকেই তৈরি করতে পারবো। আমি একটা এক্সাম্পল লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ইউ আর রাইটিং এ লেটার নাও। সাবজেক্টকে শুরুতে বসালাম, অ্যামিজারের মধ্যে ইউ এর পরে আর হয়, অ্যামিজার একটা হেল্পিং ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি বসিয়েছি আমি, অর্থাৎ এটা মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এই হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ধরো আমাকে কেউ বললো যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি কোয়েশ্চেন করো, অর্থাৎ এখানে আমি এই বাক্যের বাংলাটা হলো তুমি এখন একটা চিঠি লিখছো, আমাকে প্রশ্ন করতে হবে তুমি কি এখন একটা চিঠি লিখছো, এটা আমি কিভাবে বলবো। তার মানে আমাকে দেখতে হবে যে টেন্সটা আমি শিখছি, যে গঠনটা, সেই গঠনে হেল্পিং ভার্ব কি আছে। আমি জাস্ট সেই হেল্পিং ভার্বটাকে যদি শুরুতে বসিয়ে দিই, তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোয়েশ্চেনে রূপান্তরিত হবে। অর্থাৎ আমি এই সেন্টেন্সটাকে যদি লিখি এইভাবে, আর ইউ রাইটিং এ লেটার নাও, জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বাক্যের হেল্পিং ভার্বকে যদি আমি সাবজেক্টের শুরুতে দিয়ে দিই, তাহলে সেই বাক্যটা অ্যাসার্টিভ থেকে কোয়েশ্চেনে পরিণত হবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য এটাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে হেল্পিং ভার্ব দেন সাবজেক্ট। এবার এই গঠনটাকে যদি ফলো করো, তাহলে আমি কি করেছি, এখানে হেল্পিং ভার্ব বসিয়েছি প্লাস সাবজেক্টকে বসিয়েছি প্লাস মেন ভার্বের আইএনজি ফর্ম বসিয়েছি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, মিললো। সাপোজ ধরো আমি এই কোয়েশ্চেনটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে চাই, তার মানে এই গঠনটাকে আমি একই রেখে দেবো, তার কারণ এখান থেকে গঠনটা একই। আমি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তরটা চাইছি সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে জাস্ট শুরুতে বসিয়ে দেবো। আমি হোয়াই এর উত্তর চাইছি সাপোজ, তার মানে আমি শুরুতে হোয়াই বসিয়ে দেবো, ঠিক আছে। আমি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তর চাইবো সেই ডাব্লিউএইচ ওয়ার্ডকে আমি ওভারঅল ইয়েস নো কোয়েশ্চেনের যে গঠন তার আগে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তার মানে হয়ে যাবে আমার সেই কোয়েশ্চেনটা ইয়েস নো কোয়েশ্চেন থেকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তার মানে প্রথমে আমরা জানলাম যে কোনো টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই হেল্পিং ভার্বটাকে আমি যদি সাবজেক্টের শুরুতে বসিয়ে দিই, তাহলে সেই বাক্যটা অ্যাসার্টিভ থেকে কোয়েশ্চেন হয়ে যাবে। আমি কাউকে বললাম ইউ আর ড্রাইভিং আ কার, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, আমি তাকে বললাম আর ইউ ড্রাইভিং আ কার, সেই বাক্যটা কোয়েশ্চেন হয়ে গেল। আমি বললাম ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি ওই হ্যাভ হেল্পিং ভার্বটাকে যদি শুরুতে বসিয়ে দিই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তার মানে বাক্যটা অ্যাসার্টিভ থেকে কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের। এবার দেখো আমি যে কথাটা বলছিলাম যে হেল্পিং ভার্বকে আমি পার্টিকুলার লিখিনি কেন, তার কারণ যে হেল্পিং ভার্বটা আমরা বসাবো সেটা আমরা টেন্স আমাদেরকে বলে দেবে কোন হেল্পিং ভার্বটা সেই টেন্সে আছে, সেই হেল্পিং ভার্বটাকে আমাদের শুরুতে দিতে হবে। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ধরো আরেকটা এক্সাম্পল এখানে লিখি, আমি সাপোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এখানে লিখছি। তার মানে সেখানে আমাদের কি বসাতে হয়, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, তাই তো। আমি একটা এক্সাম্পল লিখি এখানে, ইউ হ্যাভ রিড দ্য স্টোরি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো। তার মানে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ, তার মানে এই হ্যাভটাকে যদি আমি আগে দিয়ে দিই তাহলে এই সেন্টেন্সটা কোয়েশ্চেন হয়ে যাবে। হ্যাভ ইউ দিয়ে যদি এটাকে পুরো লিখে দিই আমি, এই সেন্টেন্সটা কোয়েশ্চেন হয়ে গেল। তার মানে এখানে যে হেল্পিং ভার্বটা ইউজ হবে সেই হেল্পিং ভার্বটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ।
তার মানে যখন আমরা নির্দিষ্ট কোনো টেন্স শিখবো, সেই টেন্সের গঠনে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখি, তাহলে আমি নিজের থেকেই সেই বাক্যের কোয়েশ্চেনটাকে কিন্তু অটোমেটিক্যালি তৈরি করতে পারবো। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটা শিখেছি, সেই হেল্পিং ভার্বটাকে আমরা শুরুতে বসিয়ে দেবো, এবং তখন আমরা কোয়েশ্চেনের যে গঠন লেখার সময় সেই হেল্পিং ভার্বটাকে পার্টিকুলার লিখে দেবো। যে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, এখানে হেল্পিং ভার্ব না লিখে আমরা সেই নির্দিষ্ট হেল্পিং ভার্বগুলোকেই বসিয়ে দেবো, অর্থাৎ am is are প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখছি, হেল্পিং ভার্বের জায়গায় আমরা লিখবো হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস MV3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। তার মানে ইন জেনারেল এটা প্রত্যেকটা টেন্সের জন্য সমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা টেন্সে কি হেল্পিং ভার্ব থাকে? প্রত্যেকটা টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব থাকে না। দুটো টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স। সেখানে কিন্তু তোমরা সাবজেক্টের পরে কখনো হেল্পিং ভার্ব দেখতে পাবে না। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, এখানে ইউ সাবজেক্ট এবং গো ভার্ব। গো এর আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, তাই তো? আমি বললাম ইউ ড্রাইভ, ইউ ড্রোভ দ্য কার, তুমি গাড়িটা চালিয়েছিলে, এখানে কিন্তু ইউ এর পরে দেখো ড্রোভ আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। এখানেও কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা সিম্পল পাস্ট টেন্স। আবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে ভার্বের সাথে এস বা ইএস দিই, যেমন আমি বললাম হি গোজ টু স্কুল, এখানেও কিন্তু সাবজেক্টের পরে আমরা মেন ভার্বকে সরাসরি বসালাম, কোনো হেল্পিং ভার্বকে কিন্তু তোমরা পাবা না। তাহলে আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সকে বাদ দিই, ওভারঅল যতগুলো টেন্স আছে, বাকি যে 10টা টেন্সের গঠন আছে, প্রত্যেকটা টেন্সে কোনো না কোনো তুমি সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব পেয়েই যাবে। তার মানে সেই বাক্যগুলোকে যখন আমরা কোয়েশ্চেন তৈরি করব, খুব ইজি ব্যাপার, অর্থাৎ যে হেল্পিং ভার্বটা বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেই হেল্পিং ভার্বটাকে শুরুতে দিয়ে দেবো। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সিম্পল ফিউচার হোক, যাই হোক না কেন, আমি সাপোজ বললাম ইউ উইল গো টু কলকাতা টুমরো, ইউ এর পরে উইল মডেল দিলাম, মডেল অক্সিলিয়ারি, এই উইলটাকে যদি আমি শুরুতে দিয়ে দিই, তার মানে সেই সেন্টেন্সটা কোয়েশ্চেন হয়ে যাবে, উইল ইউ গো টু কলকাতা টুমরো। তার মানে প্রত্যেকটা টেন্স কি, এক্সেপ্ট সিম্পল প্রেজেন্ট টেন্স এন্ড সিম্পল পাস্ট টেন্স। তাহলে প্রশ্ন হচ্ছে যে, যেহেতু এই সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব নেই, তাহলে এদেরকে আমি কোয়েশ্চেন কিভাবে করব? দেখো, এই সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব যেহেতু নেই, তাহলে এই বাক্য দুটোকে কোয়েশ্চেন করার জন্য আমরা অতিরিক্ত হেল্পিং ভার্ব ইউজ করি, যারা হলো ডু, ডাজ এন্ড ডিড। ডু আর ডাজকে আমরা ইউজ করি প্রেজেন্টের জন্য, এন্ড ডিডকে ইউজ করি পাস্টের জন্য। আজকে আমরা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখছি, তাহলে আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, আমি একটা বাক্য লিখলাম, ইউ গো টু স্কুল, হি ইটস রাইস। তো একটা সিম্পল, দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস, তার কারণ হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, আর আমি গো কে নিশ্চয়ই প্রথমে এনে বলতে পারবো না যে গো ইউ টু স্কুল, দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলেই তো সেটা ইন্টারোগেটিভ হবে না, সেটা রং হয়ে যাবে। সেই জন্য যেহেতু হেল্পিং ভার্ব নেই, আমাদের অতিরিক্ত দুটো হেল্পিং ভার্ব এখানে বসাতে হচ্ছে, ডু এন্ড ডাজ। ডু কোথায় বসবে আর ডাজ কোথায় বসবে? ডাজ বসবে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর বাকি সকল ক্ষেত্রে আমরা ডু বসাবো সিম্পল প্রেজেন্ট টেন্সকে কোয়েশ্চেনে রূপান্তরিত করার জন্য। তার মানে আমরা এখানে বলতে পারি ডু ইউ গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। তার মানে এই বাক্যটা এবার কোয়েশ্চেন হয়ে গেল। আমি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি করব? ডাজ হি, যখন আমি ডাজ বসিয়ে ফেললাম, এই ভার্বের সাথে এস বা ইএসটা কিন্তু আর বসবে না, তখন সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ আমাকে বলতে হবে ডাজ হি ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। এই ছিল, তার মানে আমরা বুঝলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু হেল্পিং ভার্ব নেই,
তার মানে আমাদেরকে সেই সিম্পল প্রেজেন্ট টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কোয়েশ্চেন করতে গেলে অতিরিক্ত হেল্পিং ভার্ব হিসেবে ডু অ্যান্ড ডাজকে ইউজ করতে হবে। ডাজ কোথায় বসাবো? ডাজ বসাবো ভার্বের সাথে এস বাই এস থাকলে, অথবা বলার সময় আমাদেরকে বুঝে নিতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আমাকে ডাজ দিয়ে কোয়েশ্চেন করতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব। তো এটাই যখন এবার সাপোজ আমি এখানে হেল্পিং ভার্ব হিসেবে ডু অ্যান্ড ডাজ, সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট বা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব আছে। তো এটাকে যদি আমি WH কোশ্চেন করতে যাই, আমি সাপোজ জানতে চাই যে তুমি কখন স্কুলে যাও, তার মানে কখন ইংরেজি ওয়েন, সেই WH ওয়ার্ডটাকে আমি শুরুতে বসিয়ে দেবো, জাস্ট ওয়েন ডু ইউ গো টু স্কুল, সেই বাক্যটা WH কোশ্চেন হয়ে যাবে। খুব ইজি ব্যাপার, যে কোনো WH ওয়ার্ডকে তুমি জানতে চাও যেটা, সেটা শুরুতে বসিয়ে দাও, সেই কোয়েশ্চেনটা ইয়েস নো কোয়েশ্চেন থেকে WH কোয়েশ্চেন হয়ে যাবে। এইভাবে তোমরা বাড়িতে প্রচুর বাক্য কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো আমি এই বিষয়গুলোকে আরো বোঝানোর জন্য আমি বোর্ডে বেশ কিছু বাক্য লিখছি এবং ট্রান্সলেশন করে তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, বোর্ডে আমি 4টে সিম্পল প্রেজেন্ট টেন্সের কোয়েশ্চেনের বাক্য লিখেছি এবং এই 4টে বাক্যের মাধ্যমে এই যে গঠন দুটো আছে, সেই গঠন দুটোকে আরেকটু ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, যে কোয়েশ্চেনগুলো আমি লিখেছি, তুমি কি রোজ স্কুলে যাও, তুমি কোথায় থাকো, মেয়েটা কি গান গায়, ছেলেটা কোথায় ক্রিকেট খেলে, দুটো বাক্য লিখেছি যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার না সাবজেক্টটা, আর এদিকের যে দুটো বাক্য সেখানে মেয়েটা আর ছেলেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা একটু আগে কি জানলাম, যে কোয়েশ্চেন তৈরি করার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমাকে শুরুতে ডু অথবা ডাজ বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ দিয়ে শুরু করবা, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু দিয়ে শুরু করতে হবে আমাদের। আর তারও আগে আমরা যে কোয়েশ্চেনটা আমাদের মনের মধ্যে আসছে, যে কোয়েশ্চেনটা আমি করতে চলেছি, সেই কোয়েশ্চেনের তোমাকে আগে টেন্স কে বুঝতে হবে। তার কারণ টেন্স যদি না বোঝো, তোমরা কোয়েশ্চেনের যে গঠনটা, প্রপার যে গঠনটা তোমরা জানতে পারবে না, আর না জানতে পারলেই তাহলে সেটা রং কোয়েশ্চেন হয়ে যাবে। অর্থাৎ এক ভার্ব বসানোর দরকার, এক হেল্পিং ভার্ব বসানোর দরকার, তুমি অন্য আরেক হেল্পিং ভার্ব বসাবে, তখন সেই কোয়েশ্চেনের বাক্যের টেন্সটাই কিন্তু পুরো পাল্টে যাবে। তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে টেন্সটা কি আছে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক। তো দেখো, আমরা জেনেছি প্রথম থেকেই যে সিম্পল প্রেজেন্ট টেন্স কে আইডেন্টিফাই করতে গেলে ক্রিয়ার শেষে যেগুলো থাকে সেগুলো কি এ, আ, ও, ই ইত্যাদি সাউন্ড গুলো, তাই তো। তো এক্ষেত্রেও দেখো, যাও, থাকো, গাই, খেলে ইত্যাদি ক্রিয়ার মধ্য দিয়েও কিন্তু আমাদের ওই সাউন্ড গুলোই কিন্তু আসছে। তার মানে আমরা বুঝে গেলাম এই যে কোশ্চেনটা আমি করছি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোশ্চেন। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন আমাদেরকে বলে দেয় যে ডু আর ডাজ কে হেল্পিং ভার্ব হিসেবে শুরুতে বসাতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, অবজেক্ট এন্ড অ্যাডভার্ব। আর WH কোশ্চেনে শুধু জাস্ট WH ওয়ার্ডটাকে বসিয়ে দেবো। তো এইভাবে যদি আমি এটাকে ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াচ্ছে, তুমি সাবজেক্ট, তাই তো, যাও ভার্ব, তার মানে আমাকে, তুমি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমাকে ডু বসাতে হবে। তারপরে সাবজেক্ট কে ফলো করবো, তার মানে ডু আর ডাজ এর মধ্যে আমি ডু কে বসালাম, দেন সাবজেক্ট লিখলাম, মেন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ যাও, যাওয়া ইংরেজি গো, গো ভার্বের ফার্স্ট ফর্ম গো, তাহলে ডু ইউ গো টু স্কুল, এখানে অবজেক্ট নেই কারণ গো ভার্বের অবজেক্ট হয় না, ডু ইউ গো টু স্কুল এটা কিন্তু কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা দেখো, আমি বুঝেই গেছি যে কোথায় WH ওয়ার্ড আছে, তার মানে WH ওয়ার্ডটাকে আমাকে শুরুতে বসিয়ে দিতে হবে। তারপরে ওভারঅল গঠনটা একই হবে, এখানে তুমি যেহেতু সাবজেক্ট তার মানে সেক্ষেত্রেও এখানে ডু হবে। ওয়্যার ডু ইউ লিভ, ফার্স্ট ফর্ম, ওয়্যার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। তো এদিকে দেখো, মেয়েটা আর ছেলেটা এই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা WH ওয়ার্ড দেওয়া আছে আর একটা ইয়েস নো কোশ্চেন আছে। তার মানে যেহেতু মেয়েটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে শুরুতে ডাজ বসাতে হবে। ডাজ দ্য গার্ল, গাওয়া অর্থাৎ গাইটা ভার্বের, গাইটা ভার্ব, গাই ভার্বের ফার্স্ট ফর্ম সিং, ডাজ দ্য গার্ল সিং সংস, জিজ্ঞাসা চিহ্ন। এটা কি হবে, ছেলেটা কোথায় ক্রিকেট খেলে, তার মানে আমি বুঝে গেছি কোথায় WH ওয়ার্ড, আমি শুরুতে বসিয়ে দিলাম। ওয়্যার ডাজ দ্য বয় প্লে ক্রিকেট। এই হয়ে গেল আমাদের ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন দিয়ে ট্রান্সলেশন এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ট্রান্সলেশন, তাই তো। তো প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা যে কোশ্চেনটা করলাম সেটা হ্যাঁ বাচক কোশ্চেন করলাম, অর্থাৎ আমি এখানে লিখেছি তুমি কি রোজ স্কুলে যাও, আমি কিন্তু এটা বলিনি যে তুমি কি রোজ স্কুলে যাও না, তুমি
কোথায় থাকো, এটা হ্যাঁ বাচক বাক্য, প্রত্যেকটা চারটে ট্রান্সলেশনে এখানে কিন্তু হ্যাঁ বাচক হলো। তো প্রশ্ন হচ্ছে আমরা কোয়েশ্চেনও কি সবসময় হ্যাঁ বাচকে করি? না, কোয়েশ্চেনও কিন্তু আমরা না বাচকে করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি যে তুমি কি ক্রিকেট খেলো, আবার এটাও বলতে পারি তুমি কি ক্রিকেট খেলো না। আমি বলতে পারি তুমি কি বই পড়ো, তুমি কেন বই পড়ো না। তার মানে আমরা কোয়েশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা হ্যাঁ বাচক শিখেছি, না বাচক শিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ঠিক একইভাবে আমরা হ্যাঁ বাচক এবং না বাচক দিয়ে কোয়েশ্চেন করব। তাহলে এগুলো আমরা হ্যাঁ বাচক কোয়েশ্চেন শিখলাম। এবার আমি দেখাবো যে না বাচক কোয়েশ্চেন করার সময় আমাদের গঠনে কি লিখতে হয়। তো দেখো, একই সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমরা নেগেটিভ কোয়েশ্চেন করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে এবং বলতে হবে। শুরুতে আমাদেরকে ডু আর ডাজ বসাতে হবে, প্লাস সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা নট বসাতে হবে, এবং তারপরে যে গঠনটা সেটা একই হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রেও তাই, তাই তো। তো এবার দেখো, আমি এখানে দুটো বাক্য লিখেছি, তুমি কি ক্রিকেট খেলো না, তুমি কেন ইংরেজি শেখো না। তো এই গঠনটাকে আমি লিখছি। আমরা খেলো না দেখে বুঝে গেলাম যে সেন্টেন্সটা, কোয়েশ্চেনটা নেগেটিভ আছে, শেখো না দেখেও বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন নেগেটিভই আছে, তাই তো। তো এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, খেলো না ভার্ব, ক্রিকেট অবজেক্ট, তাই তো। তাহলে আমরা কি করব, ডু অথবা ডাজ বসাবো। তুমি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আমি এখানে কি করব, ডু, দেন সাবজেক্ট ডু ইউ, দেন নট বসাতে হবে, ডু ইউ নট, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, ডু ইউ নট প্লে ক্রিকেট। আমি এখানে আরো যোগ করতে পারি, ডু ইউ নট প্লে ক্রিকেট এভরিডে, এরকমও লিখতে পারি অ্যাডভার্ব দিয়েই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, তুমি কেন ইংরেজি শেখো না। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন, তার মানে আমরা ওয়াই কে প্রথমে দেবো। ওয়াই ডু ইউ নট লার্ন ইংলিশ। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে এই যে নট বসানোর যে নিয়মটা, সাবজেক্টের পরে আমরা নটকে বসিয়েছি, এই সাবজেক্টের পরে নট বসে, আবার কখনো কখনো নট সাবজেক্টের আগেও বসে। আমরা কি করে বুঝবো, দেখবা যখন সাবজেক্টটা প্রোনাউন হবে, কি বললাম, যখন সাবজেক্টটা প্রোনাউন হবে তার মানে তখন আমরা নটকে সবসময় সাবজেক্টের পরে দেবো। আর এই একই সাবজেক্ট যদি প্রোনাউন না হয়ে নাউন হয়ে যায় তখন আমরা কিন্তু নটকে সাবজেক্টের আগে বসাবো। অর্থাৎ ধরো এখানে লেখা আছে ছেলেগুলি কি ক্রিকেট খেলে না, তার মানে এখানে ছেলেগুলি সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, ডু নট দ্য বয়েজ প্লে ক্রিকেট। যেহেতু এই যে সাবজেক্টটা নাউন, তার মানে নিয়ম হচ্ছে নট বসানোর সাবজেক্টের আগে সবসময় নট বসে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, নটকে আমরা সাবজেক্ট যদি নাউন হয় নাউনের আগে বসাবো, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নটকে আমরা প্রোনাউনের পরে বসাবো। এটা হলো নট বসানোর নিয়ম। এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, যদি আমরা এই ডু নট আর ডাজ নটটাকে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্মসে লিখি, কন্ট্রাক্টেড ফর্মস বলতে আমরা জানি ডু নটের যে কন্ট্রাক্টেড ফর্ম সেটা হচ্ছে ডোন্ট, আর ডাজ নটের যে কন্ট্রাক্টেড ফর্মস সেটা হলো ডাজন্ট। আমরা যদি এই ডু নট কে ডোন্ট আর ডাজ নট কে ডাজন্ট করে লিখি, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মস লিখি, তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট সেটা নাউন হোক বা প্রোনাউন আমাদের দেখার দরকার নেই। অর্থাৎ আমি যদি এখানে ডোন্ট লিখি তাহলে আমাকে কি করতে হবে, ডোন্ট দি বয়েজ প্লে ক্রিকেট। আবার যদি এখানে ইউও হয়ে যেত সাবজেক্ট যদি এখানে ইউও হয়ে যেত, সেক্ষেত্রেও আমি ডোন্টকে শুরুতে বসাতে পারতাম। তার মানে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্মসকে বসাই তখন আমাদের সাবজেক্ট নাউন বা প্রোনাউন দেখার দরকার নেই, সব ক্ষেত্রেই ডোন্ট অ্যান্ড ডাজন্ট আগে বসবে। আর যদি ডু নট আর ডাজ নট করি তখন আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে যদি আমি ওভারঅল এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্যাটার্নটাকে আমি একবার বলি, কি দাঁড়াচ্ছে, প্রথমে আমরা শিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাসার্টিভের দুটো গঠন, অ্যাসার্টিভের হ্যাঁ বাচক এবং অ্যাসার্টিভের না বাচক, তাই তো। তারপরে আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেখানেও কিন্তু আমরা একটা হ্যাঁ বাচক দেখলাম, একটা না বাচক দেখলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি সেখানে সাবজেক্টের পরে আমরা ডু নট আর ডাজ নট কে বসিয়েছি। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ রিড বুকস,
তাই তো? এটা হলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তারপরে নেগেটিভটা কি করেছি আমরা? ইউ ডু নট রিড বুকস, ইউ রিড বুকস, ইউ ডু নট রিড বুকস। একই সেন্টেন্সটাকে যদি আমি কোয়েশ্চেনে করি আমাদেরকে কি করতে হলো? ডু ইউ রিড বুকস। আর একই সেন্টেন্সকে আমরা যদি আবার নেগেটিভ কোয়েশ্চেন করি, ডোন্ট ইউ রিড বুকস। তার মানে এটাই দাঁড়াচ্ছে, আমি কেন বলছি যে যে কোনো টেন্স আমরা যখন শিখবো আমাদেরকে এই চারটে বাক্যকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? অ্যাসার্টিভের দুটো সেন্টেন্স, হ্যাবাচক নাবাচক, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো স্ট্রাকচার, হ্যাবাচক আর নাবাচক, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমি সাপোজ বললাম তুমি কি টিভি দেখো, ডু ইউ, তুমি কি সরি, তুমি টিভি দেখো, ইউ ওয়াচ টিভি। তুমি টিভি দেখো না, ইউ ডু নট ওয়াচ টিভি। তুমি কি টিভি দেখো, ডু ইউ ওয়াচ টিভি। তুমি কি টিভি দেখো না, ডোন্ট ইউ ওয়াচ টিভি। এইভাবে আমাদের এই চারটে বাক্য কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তুমি আপেল খাও, ইউ ইট অ্যাপলস। তুমি আপেল খাও না, ইউ ডু নট ইট অ্যাপলস। তুমি কি আপেল খাও, ডু ইউ ইট অ্যাপলস। তুমি কি আপেল খাও না, ডোন্ট ইউ ইট অ্যাপলস। সে গান গায়, হি সিংস সংস। সে গান গায় না, হি ডাজ নট সিং সংস। সে কি গান গায়, ডাজ হি সিং সংস। সে কি গান গায় না, ডাজন্ট হি সিং সংস। তো এইভাবে আমাদের চারটে বাক্যকে তোমরা যদি ডেইলি প্র্যাকটিস করো, এইভাবে হাজারো বাক্য আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, খুব সহজেই আমরা বলতে পারবো। তো এই ছিল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আজকের ক্লাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।